রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের বাল্যকালে সঙ্গীত শিক্ষা প্রসঙ্গ নিয়ে। এই সঙ্গীত শিক্ষা এবং ঠাকুরবাড়ির যে সাংগীতিক পরিবেশ, এই প্রসঙ্গে আলোচনার সূত্রে প্রথমেই বলা যায়, কোনো এক ভোরবেলার ভৈরবীর সুরে গান শুনে মহারাষ্ট্রের এক মেয়ে, যার নাম অ্যানা, সেই মেয়েটি রবীন্দ্রনাথকে একসময় বলেছিলেন, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। এমনই একটি কথা রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলেছিলেন এই অ্যানা মেয়েটি। সেই রবীন্দ্রনাথের গানের শুরু বা হাতে খড়ি হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই। জীবনস্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ নিজে বলেছেন, আমাদের পরিবারে শিশুকাল হইতে গান চর্চার মধ্যেই আমরা বাড়িয়া উঠিয়াছি। সেকালে ঠাকুরবাড়ির একটা আলাদা পরিচয় ছিল বাড়ির বাইরে, জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ছিল একটা আলাদা মর্যাদা। সেই মর্যাদা ও পরিচয়ের আসল দিক ছিল সাহিত্য, সংস্কৃতি এবং নানা আধুনিক প্রগতির পরিবেশকে ঘিরে। নানা রুচিশীল ও প্রগতিমনস্ক সাহিত্য সঙ্গীত জগতের মানুষ নানা সময়ে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পা রেখেছেন ও পৃষ্ঠপোষিতও হয়েছেন নানাভাবে। আর এইসব গুণীজনদের প্রভাবে প্রভাবান্বিত হয়েছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সব প্রজন্ম, যাদের মধ্যে অন্যতম একজন হলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেবেলার স্মৃতিপটে আর 5টা রচনার মতো রবীন্দ্রনাথ তার প্রথাগত বিদ্যা শিক্ষার পাশাপাশি তার সঙ্গীত শিক্ষা তথা সঙ্গীত সাধনার একটি অপরূপ স্মৃতিও তার ছেলেবেলার অ্যালবামে লিপিবদ্ধ করেছেন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আগাগোড়ায় ছিল একটা সাংগীতিক পরিবেশ। সঙ্গীত জগতের বিষ্ণু চক্রবর্তী, যদু ভট্ট প্রমুখ গানের শিক্ষক তথা নানা গুণী ব্যক্তির আবির্ভাবে এই সাংগীতিক পরিবেশ দিনের পর দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছিল ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথের আগেই তার বড়দা দ্বিজেন্দ্রনাথ নিজে ছিলেন সুর সঙ্গীতে বিশেষ উৎসাহী। ছেলেবেলার 7ম অধ্যায়ের বিবরণ থেকে আমরা জানতে পারি যে বড়দা দ্বিজেন্দ্রনাথ
গান গাইতে না পারলেও বিলিতি বাঁশি বাজাতে জানতেন। রবি ঠাকুরের সেজদা হেমেন্দ্রনাথের মধ্যেও ছিল সঙ্গীত প্রীতি। এই প্রীতির বশেই তিনি তার কন্যা প্রতিভা দেবীকে বিলিতি সঙ্গীতে পাকা করে তুলেছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর। এমনকি তখনকার দিনে ভদ্র পরিবারে হিন্দুস্থানি গানে তার মতো পারদর্শী কেউ ছিল না। এমনই হেমেন্দ্রনাথ ঠাকুর নানা বিদ্যা শিক্ষা আয়োজনের পাশাপাশি যে বিদ্যা সকল বিদ্যার শ্রেষ্ঠ সেই সঙ্গীত বিদ্যা শিক্ষারও আয়োজন করেছিলেন। শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন বিষ্ণু চক্রবর্তী, যার বাড়ি ছিল নদিয়া জেলার রানাঘাটে। এই বিষ্ণু চক্রবর্তী ছিলেন ধ্রুপদ এবং খেয়ালি বিশেষ পারদর্শী। ধ্রুপদ এবং খেয়ালির আগে বিশেষ পারদর্শী ছিলেন এই বিষ্ণু চক্রবর্তী মহাশয়, রবীন্দ্রনাথের গানের শিক্ষক বাল্যকালের। তবে তিনি সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার অনেক আগে থেকেই হেমেন্দ্রনাথের উৎসাহে বিলিতি সঙ্গীত চর্চার আবহাওয়া ঠাকুর বাড়িতে গড়ে উঠেছিল, যাতে রবীন্দ্রনাথ বেশ অভ্যস্তও হয়ে গিয়েছিলেন। তবে বিষ্ণু চক্রবর্তীর গানের পাঠশালায় ছোট্ট রবি যখন ভর্তি হলেন তখন তার বয়স খুবই অল্প। এই বাল্যক রবি ঠাকুর বিষ্ণু চক্রবর্তীর কাছে যে গানে হাতে খড়ি দিলেন, বর্তমানকালের নামি বা বেনামি ওস্তাদ সেসব গানকে অবশ্যই ঘৃণা করবেন, কারণ সেগুলি ছিল পাড়া গেয়ে ছড়ার অত্যন্ত নিচু তলার গান, নিম্ন শ্রেণীর সঙ্গীত বলা যায়, যার কিছু কিছু নমুনা রবীন্দ্রনাথ নিজেই এই ছেলেবেলা গ্রন্থের পৃষ্ঠায় তুলে ধরেছেন। যেমন, এক ছিল বেদের মেয়ে এলো পাড়াতে সাধের উল্কি পরাতে, কিংবা চন্দ্রসূর্য হার মেনেছে জোনাক জালে রাতি, মোঘল পাঠান হন্দ হলো ফার্সি পড়ে তাঁতি। এরকম নানা গান যেগুলো ছড়ার আকারে গাওয়া ছিল। তখনকার দিনে সঙ্গীত শিক্ষার্থীকে হারমোনিয়ামে সুর লাগিয়ে সারেগামা পা কিংবা তারপরে হালকা হিন্দি গান ধরিয়ে দেওয়ার রেওয়াজ ছিল না, কোনো রীতি ছিল না। পড়াশোনার তত্ত্বাবধায়ক রবীন্দ্রনাথের সেজদা হেমেন্দ্রনাথ বুঝেছিলেন, যেহেতু ছেলে মানুষই ছেলেদের আপন মনের জিনিস, তাই হালকা বাংলা ভাষায় গড়ে তোলা ছড়ার গান শিশুদের মন ভোলাতে, প্রাণ নাচাতে সাহায্য করবে। তাই ছড়ার ছন্দে তবলার তাল বাইরে থেকে দিতে হবে না, আপনি আপনি নাড়িতে নাচতে থাকবে। যেহেতু শিশুদের মন ভোলানো প্রথম সাহিত্য শেখানো হয় মায়ের মুখের ছড়া দিয়ে, তাই মন ভোলানো গানের সুর হয়েছিল সেই ছড়া দিয়েই। শিক্ষক বিষ্ণু চক্রবর্তীর মাধ্যমে এই ছড়া জাতীয় গানের শিক্ষা অন্য সকলের সঙ্গে রবীন্দ্রনাথেরও নিতে হয়েছিল। বিধিবদ্ধ অর্থাৎ কঠোর নিয়মের মধ্যে লেখাপড়া শেখা
রবীন্দ্রনাথের যেমন ছিল না, সঙ্গীত শিক্ষার ক্ষেত্রেও সেই একই বৈশিষ্ট্য আমরা দেখি। আসলে রবীন্দ্রনাথের ধাত ছিল ইচ্ছে মতো কুড়িয়ে বাড়িয়ে যা পাওয়া যায় তাই দিয়ে ঝুলি ভর্তি করা। কি গান কি পড়াশুনো উভয় ক্ষেত্রেই নিয়মের বেশি কড়াকড়ি কিংবা প্রথাবদ্ধ শিক্ষা বা সঙ্গীত কোনোভাবেই রবীন্দ্রনাথকে আকৃষ্ট করতে পারেনি। বিষ্ণু চক্রবর্তীর পর আর একজন গাইয়ের কথা আছে ছেলেবেলার সপ্তম অধ্যায়ে। তিনি হলেন রায়পুরের সিংহ পরিবারের সন্তান লর্ড দেবেন্দ্রনাথ সিংহের জ্যাঠামশাই শ্রীকণ্ঠ সিংহ। এই শ্রীকণ্ঠ সিংহ ছিলেন ঠাকুর পরিবারের পারিবারিক বন্ধু এবং রসিক সঙ্গীতজ্ঞ। তবে শ্রীকণ্ঠবাবু প্রথাবদ্ধ নিয়মে সঙ্গীত শেখাতেন না। তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে উঠে নেচে নেচে সেতার বাজাতে বাজাতে হাসি মুখে ময় ছোড়ো ব্রজ কি বাঁশরি গান ধরতেন, আর বালক রবীন্দ্রনাথকে তার সঙ্গে কণ্ঠ মেলাতে বলতো। তার এই কণ্ঠের সঙ্গে কণ্ঠ না মেলানো পর্যন্ত শ্রীকণ্ঠবাবু ছাড়তেন না। এমনি করে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রীকণ্ঠবাবুর হাত ধরে রবীন্দ্রনাথের গান শেখা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। আসলে বিধিবদ্ধ রাস্তায় অর্থাৎ প্রথাবদ্ধ ধারায় গান শেখা রবীন্দ্রনাথের ধাতে ছিল না। তা আরও বেশি করে প্রমাণিত হয় ওস্তাদ যদু ভট্টের রবীন্দ্রনাথকে গান শেখাবার জিদের ঘটনায়। এই যদু ভট্ট ছিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের অধিবাসী। তার পিতা মধুসূদনও ছিলেন সঙ্গীতজ্ঞ, নামকরা সঙ্গীতজ্ঞ। এই যদু ভট্ট রামশঙ্কর ভট্টাচার্য, গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় প্রভৃতি সঙ্গীত গুরুর কাছে তালিম নিয়ে একজন প্রথিতযশা ওস্তাদে পরিণত হয়েছিলেন যদু ভট্ট মহাশয়। রবীন্দ্রনাথের বয়স যখন বাল্যকালকে ছাড়িয়ে কিছুটা অতিক্রম করেছে, ঠিক সেই সময় ওস্তাদ যদু ভট্ট এসেছিলেন ঠাকুর বাড়িতে। তার প্রবল ইচ্ছা যে রবীন্দ্রনাথকে নিয়মের বাধা সড়কে গান শেখাবেন, অর্থাৎ প্রথাবদ্ধ নিয়মের গণ্ডিতে বেঁধে বালক রবীন্দ্রনাথকে সঙ্গীত শিক্ষা দেবেন। রবীন্দ্রনাথ এ সম্পর্কে বলেছেন যে যদু ভট্টের কাছে সেই জন্যে গান শেখাই হলো না। তবে একথা স্বীকার করতেই হবে যে নিয়মের বেড়াজালে না শিখলেও তার নিজের পদ্ধতি বা স্বভাব মতো লুকিয়ে চুরিয়ে শুনে যদু ভট্টের গাওয়া কিছু কিছু গান শিখে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। ছেলেবেলার দশম অধ্যায়ে আছে আরও একজন সঙ্গীত সাধকের কথা, যে মানুষটির গলায় সুর তেমন ছিল না বটে, তবে তার ভাব ছিল বেশ। এই ভাবে ভোর মানুষটির নাম শ্রী অক্ষয়চন্দ্র চৌধুরী। তিনি ইংরেজি সাহিত্যে এম.এ. এবং যতীন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী ছিলেন। ঠাকুরবাড়িতে তিনি প্রায়ই আসতেন এবং
চোখ বুজে গান গাইতেন। তার কণ্ঠে সুর খুব একটা আমরা লক্ষ্য করি না। কণ্ঠে সুর না থাকায় সত্যটা তিনি নিজে যেমন জানতেন, তার চাইতে বেশি জানত অন্যরা। গান বাঁধবার শিক্ষানবিশ রবীন্দ্রনাথ মূলত এই অক্ষয় চৌধুরীর কাছ থেকে শিখেছিলেন। এক কথায় গান বাদ্যে শিখেছিলেন রবীন্দ্রনাথ শ্রী অক্ষয় চৌধুরীর কাছ থেকে। রবীন্দ্রনাথের সঙ্গীত বিষয়ে এই দশম অধ্যায়ে আরো কিছু খবর আমরা পেয়ে যাই। সে খবরটা বালক রবীন্দ্রনাথের যতীন্দ্রনাথ দাদা ও তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ কাদম্বরী দেবীকে নিয়ে। দিনের শেষ বেলার দিকে ছাদে মাদুর আর তাকিয়া পড়ত। বউ ঠাকুরুন, রবি ঠাকুরের বউ ঠাকুরুন অর্থাৎ যতীন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়া সুরের গান। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা তখনও তা ফিরিয়ে নেননি। কথাগুলো বলছেন ছেলেবেলা গ্রন্থে স্বয়ং রবি ঠাকুর। প্রথাগত পদ্ধতিতে গান না শিখলেও তার খেয়ালি মন শুনে শুনে যে সঙ্গীত বিদ্যা আয়ত্ত করেছিল তা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। 13তম অধ্যায়ে আছে একটি আশ্চর্য সঙ্গীত মুহূর্তের কথা। রবীন্দ্রনাথের বয়স তখন 16-17 চলছে। দাদা যতীন্দ্রনাথের মাঝে মাঝে যেমন বাইরে গঙ্গার ধারে হাওয়া বদলে যাওয়ার শখ ছিল, সেবারও তিনি সস্ত্রীক গেছেন গঙ্গার ধারে দোতলা একটা বাড়ির বাসায় হাওয়া বদলের জন্য। সঙ্গে অবশ্যই ছিলেন রবি ঠাকুর। সবে বর্ষা নেমেছে, নতুন বর্ষা। ঠিক এই রকম পরিবেশে বালক রবীন্দ্রনাথ নিজে অনেক গান বেঁধেছেন এবং ঘুরে ফিরে বিদ্যাপতির এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর গানটা বারবার রবি ঠাকুরের মনে পড়তে লাগলো। এই গান তিনি ওই বর্ষার দিনে বউ ঠাকুরনকে শুনিয়ে মোহিত করে দিয়েছিলেন, অবাক করে দিয়েছিলেন। যাই হোক, গান অন্যকে মোহিত করে দেওয়ার আশ্চর্য ক্ষমতা, গানের মধ্য দিয়ে অন্যকে অবাক করে দেওয়া, মোহিত করে দেওয়া যেতে পারে সহজেই, কিন্তু কোনো প্রচলিত ধারাবাহিক শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে এই গান রবি জীবনে অর্জিত হয়নি। কেননা কারো কাছে নাড়া বেঁধে সঙ্গীত শিক্ষা তার স্বভাব বিরুদ্ধ ছিল। বিশেষ করে তিনি অর্থাৎ রবি ঠাকুর লুকিয়ে চুরিয়ে শুনে, নিজের খেয়ালে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে বিচিত্র রাগরাগিনীর হরগৌরী মিলন ঘটিয়ে সৃষ্টি করেছিলেন স্বকীয়তাপূর্ণ নিজস্ব ঢঙের সঙ্গীত, বহু সঙ্গীত, যা আজও অমর হয়ে আছে রবীন্দ্রসঙ্গীত নামে, যেগুলো আজও বহু মানুষের মনে হৃদয়তন্ত্রীতে বেজে ওঠে। রবীন্দ্রসঙ্গীত শুনলেই আজও অনেক মানুষের মন নেচে ওঠে। যাই হোক, ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথের সঙ্গীত সম্পর্কে আলোচনা আজ এ পর্যন্তই।
বালক রবীন্দ্রনাথ এই প্রথাবদ্ধ শিক্ষার প্রবল চাপ নিতে না পারায় মাঝে মাঝে তিনি মনে মনে তার বিভিন্ন শিক্ষকদের অসুস্থতাজনিত অনুপস্থিতি কামনা করতেন। অর্থাৎ শিক্ষকরা যাতে অসুস্থতার জন্যে তাকে পড়াতে আসতে না পারে, এরকম আশা করতেন। কিন্তু এর ফল হতো না কোনোদিনই। অর্থাৎ তার যেসব মাস্টার মশাইরা ছিলেন তারা প্রতিদিন নিয়ম করে করে তাকে পড়াতে আসতেন। ফলে বই স্লেট নিয়ে তাদের সামনে, টেবিলের সামনে গিয়ে বসতে হতো। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত সবই নিয়ম করে করে কষতে হতো। সাহিত্যের ক্ষেত্রে সীতার বনবাস থেকে মেঘনাদবধ কাব্য পড়তে হতো। সঙ্গে ছিল প্রকৃতি বিজ্ঞান। এর সঙ্গে সীতানাথ দত্ত নামে এক মাস্টার মশাই আসতেন মাঝে মাঝে। তিনি এই বিজ্ঞান পড়াতেন। এই বিজ্ঞান পড়ার পর উপস্থিত হতেন আর এক মাস্টার মশাই, তার নাম হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়। এই মাস্টার মশাইয়ের অধীনে যন্ত্রের মতো সব মুখস্থ করে ফেলতে হতো। মুখস্থ করতে হতো মুগ্ধবোধ। ফলে একে একে বিভিন্ন মাস্টার মশাইয়ের নিয়ম করে করে শিক্ষা দেওয়ার যে ব্যাপার, অর্থাৎ প্রথাগত শিক্ষা, রবীন্দ্রনাথের বিভিন্ন যে আলোচনা, যে স্মৃতির রেখাপাত ছেলেবেলা গ্রন্থে করেছেন, তা থেকে বোঝা যায় যে এই প্রথাগত শিক্ষা তার কাছে প্রাণের বস্তু হয়ে উঠতে পারেনি। তার কাছে এই প্রথাগত শিক্ষা বা এই শিক্ষার পদ্ধতি আতঙ্ক হয়ে উঠেছিল। তবে এই আতঙ্ক বা ভয় থাকলেও প্রতিদিন ছক ছিল বাঁধা। এই ছকের কোনো নড়চড় হতো না। নীলকমল মাস্টার চলে যাওয়ার পর দশটা বাজতে না বাজতেই রবীন্দ্রনাথকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হতো। স্কুল থেকে ফেরার পর রবীন্দ্রনাথ বালক রবি ঠাকুর যখন অবসন্ন মনে, বিষাদ মনে 4:30 পর ঘরে ফিরতেন অনেকটা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে, তখনই বাড়িতে পা দিয়েই দেখতে পেতেন তার জন্য অপেক্ষা করছেন জিমন্যাস্টিকের মাস্টার। ফলে প্রবল অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়মিত করে শরীর চর্চা করতে হতো, শরীরটাকে ওলটপালট করতে হতো। এই ব্যায়াম করার পর, শরীর চর্চা করার পর রবীন্দ্রনাথকে বসতে হতো
আঁকার মাস্টারের কাছে। ঠিক এমনি করেই বালক রবীন্দ্রনাথের দিন প্রতিদিন শিক্ষার চাকা ঘুরতে থাকে, শিক্ষার নিয়মের, প্রথাবদ্ধ শিক্ষার নিয়মের চাকা গড়িয়ে যেতে থাকে। এরপর সন্ধ্যাবেলায় আসতেন অঘোর মাস্টার। তার কাছে পড়তে হতো ইংরেজি। সারাদিন পড়াশুনো স্কুল করার পর সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর, ক্লান্ত মন, অবসন্ন মন নিয়ে তখন তাকে ইংরেজি পড়তে হতো এই অঘোর মাস্টারের কাছে, ইচ্ছে না থাকলেও। তখন দু চোখ জুড়ে নেমে আসতে চাইতো ঘুম। এমনকি বালক রবি ঠাকুর পড়তে পড়তে ঢুলে পড়তেন। আসলে যে ছেলে নর্মাল স্কুলের ছাত্রবৃত্তির নিচের ক্লাসেই কবিতার জন্ম দিয়ে ফেলেছিল, কবিতা লিখে ফেলেছিল, যার মন প্রতিনিয়ত মিশতে চায় পৃথিবীর বাইরের জগতের মানুষের সঙ্গে, ঘরের বাইরের জগতের মানুষের সঙ্গে, সবকিছুকে সেই মন দিয়ে উপলব্ধি করতে চায়, সেই ছেলেকে এইভাবে নিয়মের ফাঁসে জড়িয়ে রাখা তার মনের সুকুমার বৃত্তিকে ফাঁস লাগিয়ে মেরে ফেলার মতোই মনে হয়। আসলে এই প্রথাবদ্ধ শিক্ষার বা স্কুলের পড়াতে বালক রবীন্দ্রনাথের মন একবারও মেনে নেয়নি। তবে রবি ঠাকুরের বাল্যকালের যেসব মাস্টার মশাইয়ের কথা আমরা বললাম, সেই সব মাস্টার মশাইরা বেশিরভাগ এই প্রথাবদ্ধ শিক্ষা দিতে গিয়ে হাল ছেড়ে দিলেও জ্ঞানচন্দ্র ভট্টাচার্য নামে এক মাস্টার মশাই রবীন্দ্র জীবনে এসেছিলেন বাল্যকালে। তিনি কিন্তু, এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্য, রবি ঠাকুরের আসল মানসিকতাটা ধরতে পেরেছিলেন, তার আত্মার কথা, তার প্রাণের কথা বুঝতে পেরেছিলেন। ঠিক এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্যের হাত ধরেই শুরু হয় রবীন্দ্রনাথের শিক্ষার দ্বিতীয় পর্যায়, অর্থাৎ মুক্ত শিক্ষা। এই দ্বিতীয় পর্যায়ে শিক্ষার আভাস এমন কি যে সামান্য বিবরণ মেলে সেটা আমরা ছেলেবেলা গ্রন্থের 13 এবং 14তম অধ্যায়ে পাই। এই অধ্যায়ে আমরা দেখি রবীন্দ্রনাথের বিলেতে যাওয়া ঠিক হয়েছে। এই বিলেতে যাওয়ার আগে সেখানকার ভাষা, সেখানকার চালচলন, সেখানকার আদব কায়দা, নানা রকম কিছু শেখার ব্যাপার ছিল, কিছু রপ্ত করার দরকার ছিল। আর এগুলো তিনি করেছিলেন, এগুলো তিনি পেয়েছিলেন তার মেজদা সত্যেন্দ্রনাথ দত্তের কাছ থেকে। তখন তিনি আমেদাবাদে থাকতেন। এই মেজদার কাছ থেকেই
বিদেশে যাওয়ার নানা রকম পদ্ধতি, নানা রকম নিয়ম শৃঙ্খলা অর্জন করেছিলেন। এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মহাশয় বুঝেছিলেন যে লেখাপড়া শেখার ধরাবাঁধা নিয়মের মধ্যে বালক রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই সত্যটা, এই সহজ কথাটা জ্ঞানচন্দ্র ভট্টাচার্যের আগে অন্য কোনো মাস্টার মশাই ভাবেননি। তাই তিনি পাঠ্য তালিকা বহির্ভূত, অর্থাৎ পাঠ্য যেসব বই, সেই সব বইয়ের বাইরে গিয়ে জ্ঞানচন্দ্র ভট্টাচার্য ও রবীন্দ্রনাথকে কুমার সম্ভব মুখস্থ করতে দিয়েছিলেন, কিংবা ম্যাকবেথের তর্জমা ঘর বন্ধ করে রবীন্দ্রনাথকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। এবং এভাবে এই প্রথাবদ্ধ শিক্ষার ধারাকে জ্ঞানচন্দ্র ভট্টাচার্য নামে এই মাস্টারমশাই রবীন্দ্র জীবনকে কিছুটা হলেও বদলে দিয়েছিলেন। এছাড়াও ক্লাসের পড়ার বাইরে রবীন্দ্রনাথকে ছেড়ে দেওয়ার পথ ধরিয়েছিলেন আরও একজন মাস্টারমশাই। প্রথাবদ্ধ শিক্ষা থেকে মুক্ত শিক্ষায় নিয়ে আসার ক্ষেত্রে এই রাম সর্বস্ব পণ্ডিত মশাই বেশ ভূমিকা নিয়েছিলেন। তিনিও জ্ঞানচন্দ্রবাবুর মতো পাঠ্য বিষয় বহির্ভূত শকুন্তলা রবীন্দ্রনাথকে দিয়ে পড়িয়ে নিয়েছিলেন। ক্লাসের ছক বাঁধা পড়ার বাইরে এনে বালক রবীন্দ্রনাথের জীবনে ফল হয়েছিল ভালোই। রবীন্দ্রনাথের মন বাল্যকালে শিক্ষাগত দিক থেকে বিদ্যাচর্চার ক্ষেত্রে যে কি আশা করেছিল, কি আকাঙ্ক্ষা করেছিল, সেটা এই দুই মাস্টারমশাই অর্থাৎ জ্ঞানচন্দ্র ভট্টাচার্য এবং রাম সর্বস্ব পণ্ডিত মশাই বেশ ভালোভাবেই ধরেছিলেন। এরপর আমরা দেখি বিলেতে গিয়ে রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়তে, এবং এক্ষেত্রে তিনি ভর্তি হন লন্ডন ইউনিভার্সিটিতে। সেখানে থাকতেন দাদা সত্যেন্দ্রনাথের স্ত্রী, পুত্র, কন্যার পারিবারিক পরিবেশে। বাড়িতে মাস্টার এসেছেন নিয়মিত, কিন্তু ওই পারিবারিক পরিবেশে পড়াশোনার উপর প্রাণের টান তৈরি হয়নি রবীন্দ্রনাথের। ঠাকুরবাড়ির পারিবারিক বন্ধু লোকেন পালিত ও রবীন্দ্রনাথের মানসিক পরিস্থিতি অনুভব করে তাকে ডাক্তার স্কটের বাড়িতে তুলেছিলেন। এই স্কটের বাড়িতে মিসেস স্কটের কাছে বালক রবীন্দ্রনাথ পেয়েছিলেন মায়ের মতো অফুরন্ত স্নেহ, মাতৃ স্নেহ বলা যায়। তাছাড়া লন্ডন ইউনিভার্সিটিতে পেয়েছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক হেনরি মরলিকে। এই লন্ডন ইউনিভার্সিটিতে অবস্থানকালে পড়াশোনার সময় মরলি সাহেবের পাঠদানের পদ্ধতি, মরলি সাহেবের নানা রকম আলোচনা, তার সান্নিধ্য, তার বিভিন্ন বৈশিষ্ট্য
রবীন্দ্রনাথের একেবারে মর্মে পৌঁছে গিয়েছিল। মৌলী সাহেবের নানা রকম লেকচার, মৌলী সাহেবের নানা রকম পঠন পাঠন পদ্ধতি, তার বিভিন্ন আদব কায়দা, আচার আচরণ রবীন্দ্রনাথের মনে প্রাণে পরিপূর্ণ হয়ে উঠেছিল তার গভীর অন্তর্লোক। ফলে ঠিক এখান থেকেই বিভিন্ন বিষয় বোঝার জন্য বিধিবদ্ধ পথে তখন আর মাস্টার মশাইয়ের প্রয়োজন হতো না রবীন্দ্র জীবনে। বালক রবীন্দ্রনাথের বিদ্যাচর্চায় মাস্টার মশাইয়ের প্রয়োজন ঠিক এইখান থেকেই আমরা দেখি না। এই সময় থেকেই নিজের মাস্টারি অর্থাৎ নিজের পড়া বালক রবীন্দ্রনাথ নিজেই করে নিতে পারতেন। প্রাণের সঙ্গে বিষয়ের ঘটনার এই নিবিড় সংযোগই প্রকৃতপক্ষে ছিল প্রথামুক্ত শিক্ষা, নিজের মতো করে শিক্ষা। এটাই হলো প্রথামুক্ত শিক্ষা, মুক্ত শিক্ষা। মাস্টারমশাইয়ের অধীন থেকে বাইরে বেরিয়ে এসে নিজের কাজ, নিজের পড়াশুনো, নিজের সমস্ত ভালো মন্দ পড়াশোনার বিষয়ে বিশেষ করে নিজেই করতে পারাটাই হলো প্রথামুক্ত শিক্ষা, যেটা বালক রবীন্দ্রনাথ শেষ বেলায় এসে পড়াশোনার শেষকালে এসে পেয়েছিলেন। ছেলেবেলার স্মৃতিচারণায় অতীতের পৃষ্ঠা থেকে তুলে আনা উল্লেখিত এই যে বিধিবদ্ধ শিক্ষা, প্রথাবদ্ধ শিক্ষা এবং মুক্ত শিক্ষা, এই দ্বিবিধ পদ্ধতিতে শিক্ষা লাভ ও এই দুই শিক্ষাদান পদ্ধতির উপর বালক রবীন্দ্রনাথের মন প্রাণের আকর্ষণ বিকর্ষণের চিত্রগুলি রবীন্দ্রনাথ তার ৮০ বছর পরে গিয়ে লেখা ছেলেবেলার গ্রন্থে এমনই নিখুঁতভাবে, সুনিপুণভাবে, দক্ষভাবে তার ছেলেবেলার অ্যালবামে উপস্থাপিত করেছেন। তাই এই ছেলেবেলার গ্রন্থ থেকে আমরা বালক রবীন্দ্রনাথের বিদ্যা চর্চার, বিদ্যা অর্জনের যে নানা রকম বাধা বিপত্তি, নানা রকম পছন্দ অপছন্দ, যে বিভিন্ন দিকগুলি রয়েছে বা ছিল, সেগুলি আমরা এই ছেলেবেলার গ্রন্থ থেকে আমরা সহজেই এক ঝলকে দেখে নিতে পারি। মূলত এই ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্র জীবনের, রবীন্দ্র বাল্যকালের প্রথম ১৭ বছরের ঘটনা এই ছেলেবেলা গ্রন্থটিতে আমরা পেয়ে যাই। এই ১৭ বছরের মধ্যে বেশ অনেকটা সময় আমরা তার বিদ্যাচর্চা সম্পর্কে জানতে পারি। যাই হোক, আজকের আলোচনা মোটামুটিভাবে এ পর্যন্ত।